প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 6 এর সোশ্যাল যেটা রয়েছে, সোশ্যাল সায়েন্স, আমরা বাংলা মিডিয়ামের যেটা চ্যাপ্টার নম্বর 3 রয়েছে পৃথিবীর গতি, আমরা আজকে এই টপিকের সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলি করার চেষ্টা করব। তাই আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে লার্ন উইথ এমএনএল চ্যানেলের তরফ থেকে আমরা শুরু করছি এই প্রশ্নের উত্তরগুলি। প্রথম আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর গতি, ভূগোল খণ্ড আমাদের পৃথিবী। আমরা এই জায়গা থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর অনুশীলনী ওয়াইজ দেখার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভূগোল খণ্ড আমাদের পৃথিবী। প্রথম 1 নম্বর প্রশ্নটা হচ্ছে গিয়া 2008 সালের পরে অধিবর্ষ কোনটি? আমরা যদি এখান থেকে দেখে নিতে হয় তাহলে আমরা এখান থেকে উত্তর লিখব যে 2008 পরে যেটা অধিবর্ষ হয়েছে সেটা ভারত হয়েছে। তারপর আমরা এখান থেকে 2 নম্বর প্রশ্ন দেখব যে এখানে 2000 সালের পূর্বের 10টি অধিবর্ষ গুলি আমরা এখানে দেখতে হবে। আমরা এই প্রশ্ন থেকে আমরা সরাসরি জানবো আমরা এখানে কোনটা রয়েছে। আমরা এখানে একটা টাইপিং মিস্টেক রয়েছে। এই টাইপিং মিস্টেক হচ্ছে কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2000 সালের পূর্বের 10টি অধিবর্ষ গুলি আমরা এখান থেকে লিখব। এখান থেকে আমরা 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 1960, 1964, 1968, 1972, 1976, 1980, 1984, 1988, 1992 এবং 1996। আমরা 10টা কিন্তু আমরা অধিবর্ষ আমরা পেয়েছি, যেটা ইংরেজি নাম রয়েছে গিয়া লিপ ইয়ার। এখন আমরা সরাসরি প্রশ্নের উত্তরে আমি চলে যাচ্ছি। প্রশ্ন উত্তর আমরা দেখতে পাচ্ছি অনুশীলনীর অর্থাৎ পাঠের যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর নিচের প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর মেরুদণ্ডটি কক্ষপথে কত ডিগ্রি কোণ করে আছে? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 66.66 ডিগ্রি কোণ করে আছে। তারপর আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি যে বাকি 2 নম্বর প্রশ্নটা, পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যকে একবার প্রদর্শন করতে কত সময় লাগে? এর উত্তরটা হচ্ছে গিয়ে 24 ঘন্টা। কিন্তু এক্স্যাক্টলি যে হিসাবটা আমরা এখান থেকে যদি দেখি তাহলে আমরা এখান থেকে দেখব যে 23 ঘন্টা 56 মিনিট এবং 4 সেকেন্ড আমরা এই জায়গা থেকে দেখে নিতে পারি। আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি আমরা 1 নম্বরের যে অনুশীলন দেওয়া মতো প্রশ্নের উত্তরগুলি। এখন আমরা কিন্তু সরাসরি 2 নম্বরে চলে যাব। 2 নম্বরে এখানে আমরা দেখতে হবে যে অনুশীলনীর প্রশ্ন উত্তর আমরা এখানে দেখতে পারবো আলোকবৃত্ত কাকে বলে। আমরা এখানে এই জায়গার মধ্যে আমরা আলোকবৃত্ত দেখব। এখানে আলোকবৃত্তর মধ্যে একটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। আমরা এই আলোকের একারটা কিন্তু আমরা এই আলোর সামনে দিয়ে দেব। আলোকবৃত্ত কাহাকে বলে? এই জায়গার মধ্যে আমি কম্পিউটার যেহেতু একটু প্রিন্টিং করছি, এই প্রিন্টিংয়ের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য এইরকম হয়েছে, যার জন্য আমি আন্তরিক হিসাবে দুঃখিত। তোমরা এই পেন মিস্টেকগুলো কিন্তু নিজে একটু ক্লিয়ার করে যাবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পৃথিবীর উপর আলোক পড়া অংশ এবং আলো না পড়া অংশ অর্থাৎ দিন ও রাত্রি হওয়া অংশ দুইটি একটি কাল্পনিক বৃত্ত দুভাগ করেছে। এই বৃত্তটিকে আলোকবৃত্ত বলে। আমরা এই জায়গাতে কিন্তু আলোকবৃত্ত কাহাকে বলে যদি এই প্রশ্নটা বলি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পৃথিবীর উপরে আলো পড়া, যেটা আলো পড়েছে এখান থেকে আলো হইতো গিয়া আলো আলো ঠিক আছে, আমরা এই জায়গার মধ্যে আলো দিচ্ছি। আলো পড়া অংশ এবং আলো না পড়া অংশ কিন্তু অর্থাৎ আমরা দিন এবং রাত্রি হওয়া অংশ দুইটি একটি কাল্পনিক বৃত্ত দুভাগ হয়েছে। এই বৃত্তটিকে আমরা আলোকবর্ষ বলতে বা আলোকবৃত্ত বলতে পারি। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঘ নম্বর হয়েছে বছরের কোন তারিখে বিষুবরেখার উপর সূর্য রশ্মি আমরা তির্যকভাবে পড়ে। আমরা এখান থেকে যদি দেখি তাহলে 17ই মার্চ 17ই সেপ্টেম্বর এই 2 দিন কিন্তু এই সূর্যের আলো বিষুবরেখার উপর পড়ে। ঠিক আছে, সূর্য রশ্মি পড়ে এবং এই বিষুবরেখার উপরেই সূর্য রশ্মিগুলি পড়ে। আমরা এই জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর করে ফেলছি। এখন কিন্তু আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে আমরা এখান থেকে দেখে নিব যে আমরা নেক্সট প্রশ্নগুলি কীরকম হয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আবার একটা এই টাইপিং এর একটা প্রবলেম হয়েছে। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য আমরা এখান থেকে দেখব যে আহ্নিক গতি ও বার্ষিক গতি বলিতে কি বুঝো? এই বুঝো জায়গার মধ্যে কিন্তু আমরা এখানে বুঝো একার এবং ওকার আকার যুক্ত হওয়ার পর আমরা বুঝো এই জায়গাটা আমরা একটা প্রিন্ট মিস্টেক সব সময় হয়ে থাকে। আমরা
আগামী ভিডিওগুলিতে কিন্তু কভার করার চেষ্টা করব। তোমরা এখান থেকে নিজের এই ভুলগুলি সংশোধন করতে পারো এবং আমি যে প্রনাউন্সিয়েশন যে হিসাবে বলছি তোমরা এই সঠিক হিসাবে উচ্চারণগুলি মনে রাখতে পারো। কারণ হচ্ছে কি প্রায়টা মিস্টেক হয়ে যায়, এই মিস্টেকের জন্য আমি নিজে থেকে ক্লিয়ার হিসাবে তোমাদেরকে উচ্চারণ করি আমি বলছি। এখানে উত্তরটা হচ্ছে গিয়ে পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় এক পাক ঘুরে। পৃথিবীর নিজ মেরুদণ্ডের এই ঘোরাকে আবর্তন বা আহ্নিক গতি বলে। পৃথিবীর নিজ কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরাকে পরিভ্রমণ বা বার্ষিক গতি বলে। সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন 6 ঘন্টা সময় আমরা এই জায়গা থেকে দেখতে পেলাম। তারপর ক নম্বর যে প্রশ্নটা রয়েছে, আমরা ক নম্বর প্রশ্নটা আমরা এখান থেকে সরাসরি যদি দেখি তাহলে আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারি। আমি তোমাদেরকে মার করে দেখাচ্ছি যে আমরা কীরকম আহ্নিক গতির ফলে পৃথিবীর দিন রাত্রি কীভাবে হয় বুঝিয়ে লেখার জন্য আমরা এখান থেকে আমরা লিখছি। আমরা আনসারটা আমরা এই জায়গা থেকে কিন্তু এই উত্তরটা আমরা পেয়ে গেলাম। পাওয়ার জন্য আমরা এখান থেকে কিন্তু এই জায়গার মধ্যে আমরা আলোচনা করছি। এরা বলছে পশ্চিম থেকে পূর্ব অভিথরে আবর্তনের ফলে আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অবসর যেতে দেখি। পৃথিবী গোলাকার হওয়ার ফলে আবর্তনের সময়ে পৃথিবীর যে অংশ সূর্য পড়ে সেই অংশ আলো পায় এবং তার বিপরীত অংশ অন্ধকার থাকে। এর ফলে আলোকিত অংশ দিন এবং রাত্রির অংশ রাত্রি হয়। অন্ধকার অংশ কিন্তু আমরা রাত্রি দেখতে পাই। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিম থেকে পূর্ব দিকে যে সূর্যটা ঘুরে সেই ঘোরা অবস্থা সূর্য পূর্ব দিকে উঠে এবং পশ্চিম দিকে যায়। আমরা এটা সকলেই জানি। পৃথিবী গোলাকার এটাও আমরা প্রত্যেকেই জানি এবং এই আবর্তনের ফলে পৃথিবীর যে অংশের সূর্যের আলোটা প্রথমে পড়ে সেই অংশ আলো পায় সেটা হয় দিন এবং যে অংশ যেটাকে দেখতে পারলাম আমরা এটা বিস্তারিত আমরা বুঝতে পেরেছি যে কীরকম এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত্রি হয় আমরা বুঝিয়ে বলতে পারছি, আমরা নিজেই বুঝতে পেরেছি এই জায়গায়। এরপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অধিবর্ষ বলিতে কি বুঝো। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রতি 4 বছর পর পর একটা অধিবর্ষ আসে। সেই অধিবর্ষকে ইংরেজি নাম বলে লিপ ইয়ার। আমরা সেটা সংজ্ঞা হিসাবে অর্থাৎ উত্তরে আমরা কীরকম দিব সেটা আমরা মৌখিক হিসাবে বলছি। অধিবর্ষ বলতে কি বুঝো যদি এই জায়গার আমরা দেখতে হয় তাহলে আমরা প্রথমে আনসারের দিকে আমরা তাকিয়ে দেখতে হবে যে এই আনসারটা আমরা কীরকম এত উত্তর। প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে 28 দিনের পরিবর্তে 29 দিন গণনা করা হয়। এইভাবে যে বছরে একদিন বাড়ানো হয় সেই বছরটিকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। আমরা এই জায়গা থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছি যে প্রতি 4 বছর অন্তর অন্তর একটা দিন বর্ধিত করা হয় এবং সেই একটা দিন ফেব্রুয়ারি মাসের 28 দিনের পরিবর্তে 29 দিন হিসাবে গণনা করা হয়। এইভাবে যে বছরগুলি একদিন বাড়ানো হয় সেই বছরগুলিতে অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়। আমরা এখান থেকে দেখতে পেলাম। তারপর আমরা কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি আমরা কি পার্থক্য রয়েছে আমরা আমরা নিম্নরূপ আলোচনা করছি। আমরা প্রশ্ন দেখতে পারবো যে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি পার্থক্য নিরূপণ করো। আমরা এই জায়গা থেকে উত্তরটা আমরা লিখবো এখানে সরাসরি। আমরা এই জায়গা থেকে উত্তরটি আমরা দেখতে পাচ্ছি। কর্কট সংক্রান্তি উত্তর গোলার্ধের সর্বত্র দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট। দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে ছোট ও রাত্রি সবচেয়ে বড় হয় এবং নিরক্ষরেখার দিন রাত্রির দৈর্ঘ্য সমান থাকে। 21শে জুন তারিখে সূর্যের রশ্মি কর্কট ক্রান্তির উপর সরাসরি পড়ে। মকর সংক্রান্তি আমরা এখান থেকে দেখতে পারবো। মকর সংক্রান্তিতে দক্ষিণ গোলার্ধের দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট। উত্তর গোলার্ধের রাত্রি সবচেয়ে বড় ও দিন সবচেয়ে ছোট হয়। 22শে ডিসেম্বর সূর্যরশ্মি মকর সংক্রান্তি লম্বাভাবে পড়ে। আমরা এই জায়গা থেকে কিন্তু আলোচনা যদি করি তাহলে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি আমরা দুইটা জিনিস আমরা জানতে পারি। কর্কট সংক্রান্তির সময় আমরা দিনে সবচেয়ে বড় হয় এবং রাত্রি সবচেয়ে ছোট হয় এবং দিনের যে গোলার্ধ সবচেয়ে ছোট হয় এবং রাত্রি গোলার্ধটা সবচেয়ে বেশি বড় হয়। এরপর আমরা এখান থেকে আমরা দেখি যদি তাহলে একটা নিরক্ষরেখার যে একটা রেখা রয়েছে এটা দিন রাত্রি সমান হিসাবে থাকে। 21শে জুন তারিখে সূর্যের রশ্মি কর্কট ক্রান্তির উপর সরাসরি পড়ে। আর মকর সংক্রান্তির ক্ষেত্রে আবার ঠিক উল্টাটা রয়েছে। গোলার্ধের দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয় এবং উত্তর গোলার্ধের রাত্রি সবচেয়ে বড় এবং দিনটা সবচেয়ে ছোট হয় এবং 22 ডিসেম্বর সূর্যরশ্মি মকর সংক্রান্তির উপরে লম্বাভাবে পড়ে। মকর সংক্রান্তিতে লম্বাভাবে পড়ে আমরা এখান থেকে বুঝতে পারলাম।
তাই আমরা এক কমপ্লিট করেছি এইটা প্রশ্ন উত্তর। এখন কিন্তু আমরা নম্বরে চলে যাচ্ছি। নম্বরে বলছে আমাকে পৃথিবীর বার্ষিক গতি না থাকলে ধরা পৃষ্ঠে কি ধরনের পরিবেশ বিরাজ করতে পারে সেটা বুঝে লেখার জন্য। আমরা উত্তরটা যদি এখানে সরাসরি বলি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে পৃথিবীর বার্ষিক গতি না থাকলে দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন ঘটতো না। আমরা এই জায়গা থেকে দেখতে পেলাম যে বার্ষিক গতি যদি না থাকতো পৃথিবীর মধ্যে তাহলে দিন রাত্রি বৃদ্ধি, দিনটা এবং রাত্রিটা বৃদ্ধি, ঋতু পরিবর্তন কোনো কিছু থাকতো না। ঠিক আছে, এখন নম্বর চলে যাই সরাসরি। পৃথিবীর কক্ষপথে আমরা কিছু একটা মিস্টেক হয়ে যাচ্ছে। পৃথিবীর কক্ষপথে বলতে কি বুঝো? আমরা পৃথিবীর কক্ষপথ বলতে কি বুঝো? কক্ষপথের একটি চিত্র অঙ্কন করে দেখানোর জন্য। আমি উত্তরটা প্রথমে বলে দিচ্ছি তোমাদেরকে। এখানে পৃথিবী যে উপবৃত্তাকার পথে সূর্য চারিদিকে ঘুরে, সূর্যের চারিদিকে যখন ঘুরে সেই পথটি পৃথিবীর কক্ষপথ বলে। আমরা অত সময় আমরা দেখতে পারছি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, কিন্তু এই জায়গার মধ্যে আমরা দেখতে পারছি যে পৃথিবী যে উপবৃত্তাকার পথে সূর্যর চারিদিকে ঘুরে, অর্থাৎ সূর্য ফিক্সড অবস্থায় রয়েছে কিন্তু চলমান রয়েছে পৃথিবীটা, সেই পথকে আমরা পৃথিবীর কক্ষপথ বলে নিতে পারি। কিন্তু এই জায়গা কম থাকার জন্য আমরা এটা ম্যাপটা অঙ্কন করতে পারছি না, দুঃখিত। এখান থেকে আমরা কমপ্লিট করে ফেলেছি পর্যন্ত। এখন আমরা সরাসরি চলে যাব বাকি যে অংশগুলি 3 নম্বরে রয়েছে যে শুদ্ধ উত্তরগুলিতে টিক চিহ্ন বসানোর জন্য। আমরা এই জায়গা থেকে কিন্তু একটা টিক চিহ্ন বসাবো। যদি উত্তরটা রেজাল্ট আমাদের শুদ্ধ হয়ে যায় আমরা এই জায়গার মধ্যে একটা ঠিক বসে দেব। এখানে প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পৃথিবী সূর্যের চারিদিকে আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম। এখানে আমরা ক নম্বর দেখতে পাচ্ছি যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণের গতিটির নাম কি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আহ্নিক গতি, মেরুদণ্ড, হ্যাঁ বার্ষিক গতি। আমরা সঠিক উত্তরটা কিন্তু আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে এটা হচ্ছে কি বার্ষিক গতির ফলে এইরকম অবস্থায় চলে যায়। ঠিক আছে, তারপর আমরা খ নম্বর দেখতে পাচ্ছি যে বিষুবরেখা সূর্য আলো কোন তারিখে সোজাসুজি পড়ে? আমরা এখান থেকে আগে কিন্তু আমরা দেখতে পেরেছি যে 21শে মার্চ। ঠিক আছে, আমরা এই দুইটা শুদ্ধ আমরা দেখতে পারলাম যে শুদ্ধ উত্তরে আমরা টিক চিহ্ন দিচ্ছি, অর্থাৎ আমরা আনসার সরাসরি আমরা করে দিয়েছি। এখন কিন্তু আমরা এইটা শেষ হওয়ার পর আমরা গ নম্বরে চলে যাচ্ছি এবং গ নম্বরে আমরা এই জায়গা থেকে আমরা দেখবো যে পৃথিবীর উপরিভাগে ঋতু পরিবর্তনের কারণটা কি হচ্ছে, কি আমরা বার্ষিক গতির কারণে হচ্ছে না আহ্নিক গতির কারণে হচ্ছে না কিটা এই দুইটির গতি একটিও নয়, আমরা বার্ষিক গতির কারণে হচ্ছে ঋতু পরিবর্তন হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি অধিবর্ষের মোট দিনের সংখ্যা কত? আমরা এখান থেকে অধিবর্ষের মোট দিনের সংখ্যা আমরা 366 দিন, অর্থাৎ 65 দিন প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস 28 থেকে 29 যে দিনগুলি হয় সেই দিনগুলি প্রত্যেক 4 বছর পরে পরে হয়, সেই বছরগুলি কিন্তু 366 দিনে হয়ে যায়। আমরা এই জায়গা থেকে করে ফেললাম। তারপর আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি বাকি প্রশ্নে। আমরা বাকি প্রশ্নগুলি কি রয়েছে চলো আমরা দেখে আসি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মকর সংক্রান্তির দিনটি হলো, আমরা মকর সংক্রান্তির দিনগুলি আমরা কি আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর দিয়েছি 23 সেপ্টেম্বর, তারপর 21 মার্চ, তারপর 22 মার্চ। আমরা এখান থেকে 22 মার্চ আমরা করে নিতে পারি। তারপর আমরা এই জায়গা থেকে কমপ্লিট যদি করে দিই তাহলে আমরা আরও একটু সামনে চলে যাব। আরও একটু সামনে যাওয়ার পর বাকি প্রশ্নগুলি কি কি রয়েছে আমরা এখান থেকে সঠিক আনসারটা আমাদের দেখতে পাচ্ছি যে 22 ডিসেম্বর। এই জায়গা থেকে আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন কিন্তু আমরা শূন্যস্থান পূরণ করব। আমরা এখান থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে কি আমরা এই জায়গা থেকে আমরা দেখে নিচ্ছি যে এই প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ। পৃথিবীর নিজ মেরুদণ্ডের উপর এক পাক প্রদর্শন করতে অর্থাৎ প্রদক্ষিণ করাকে আমরা ড্যাশ বলা হয়, আহ্নিক গতি আমরা বলতে পারি। তারপর পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করা পরটিকে আমরা ড্যাশ বলা হয়, কি বলা হয়? বার্ষিক গতি বলতে পারি। ড্যাশ ঋতুতে দিন সবচেয়ে ছোট হয়, আমরা কোন দিনে হয়? আমরা এখান থেকে 21 জুন এবং 22 ডিসেম্বর কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি আমরা দুইটা সংক্রান্তি আমরা পেয়েছি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর আমরা এখান থেকে গ নম্বর দেখতে পাচ্ছি যে পৃথিবীর ঠিক মাঝখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক যেটা রেখাটির নাম কি? আমরা এখানে অক্ষ বা মেরুদণ্ড আমরা সেটা বলতে পারি। এরপরে আমরা নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে মকর সংক্রান্তি বৃত্তটি পৃথিবীর দেশ গোলার্ধে কল্পনা করা হয়েছে। আমরা এখান থেকে কোন কল্পনা? দক্ষিণ গোলার্ধের কথা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা 4 নম্বরে শূন্যস্থান পূরণ করেছি। এখন বাকি যে প্রশ্নগুলি রয়েছে 5 নম্বর এবং তার অতিরিক্ত যে প্রশ্নগুলি রয়েছে আমরা সেটা আমরা দেখে নেব।
ঠিক আছে, আমরা এখন ৫ নম্বর হয় নাই, আমরা এখান থেকে ৪ নম্বর পর্যন্ত এই অনুশীলনের মতো রয়েছে প্রশ্নগুলি, কিন্তু আরও অতিরিক্ত যেগুলো প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমাদের প্রতিটা পরীক্ষায় আসে, তোমরা খুব এই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি দেখে থাকবে। আমি এখান থেকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, আমি এই প্রথম প্রশ্নটা একটু তোমাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। অতিরিক্ত প্রশ্ন উত্তরের মধ্যে পৃথিবীর গতি কাহাকে বলে? পৃথিবীর গতি কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে হবে, কারণ তোমরা নিশ্চয় পার্টের মধ্যে এই পৃথিবীর গতি, আহ্নিক গতি, বার্ষিক গতি, দৈনিক গতি, তারপর এই বাস বা রেলগাড়ি ভ্রমণ করার সময় বাইরের দিকে তোমরা যদি থাকো তাহলে কীরকম ফিলিং করো, প্রত্যেকটি কিন্তু তোমরা পার্ট ওয়াইজে কিন্তু বুঝে ফেলছো। এখন কিন্তু আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব, এবং প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে খুব সহজ হিসাবে তোমরা যাতে শিখতে পারবা, আমরা এইরকম একটা ভিডিও তৈরি করছি। তাই তোমরা যদি এই চ্যানেল থেকে যদি একটু উপকারে আসো, তোমার নোটসগুলো যদি একটু হেল্পে আসে, তাহলে তোমরা বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দিবে, যাতে তারাও এই অবশ্যই জানতে পারে। এরপরে পৃথিবীর গতি কাকে বলে আমরা যদি দেখি, তাহলে এখানে দেখতে পারবো উত্তরটা হচ্ছে সৌরজগতের নক্ষত্র এবং গ্রহগুলি একটি অপরটির আকর্ষণ করে, এবং এই আকর্ষণের ফলে গ্রহগুলি গতিশীল হয়। গ্রহ হিসাবে পৃথিবীও গতিশীল। পৃথিবী এই গতির স্থান পরিবর্তন করাকে পৃথিবীর গতি বলা হয়। আমরা এই জায়গা থেকে দেখতে পারলাম পৃথিবীর গতি, সৌরজগতের নক্ষত্র রয়েছে এবং গ্রহগুলি রয়েছে, একটি অপরটির সাথে আকর্ষণ রয়েছে, এবং এই আকর্ষণের ফলে গ্রহগুলি গতিশীল অর্থাৎ চলতে থাকে। গ্রহ হিসাবে পৃথিবী গতিশীল, গ্রহ হিসাবে এই পৃথিবীটাও গতিশীল। পৃথিবীর এই গতির স্থান পরিবর্তন করাকে পৃথিবীর গতি বলা হয়। তারপর আমরা এখান থেকে বুঝতে পারলাম ১ নম্বর। তারপর আমরা এখান থেকে ২ নম্বর, দৈনিক গতি বলতে কি বুঝো? পৃথিবী ২৪ ঘন্টায় একবার ঘুরে। আমরা প্রত্যেকে জানি পৃথিবীর গতির একটা নির্দিষ্ট সময়কে একদিন হিসাবে ধরা হয়, সেই জন্য পৃথিবীর এই গতিকে দৈনিক গতি বলা হয়। খুব সুন্দর হিসাবে আমরা প্রশ্নটা বুঝতে পারছি। দৈনিক গতি বলতে আমরা ২৪ ঘন্টায় একদিন, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর গতির একটা নির্দিষ্ট সময়সীমা একদিন হিসাবে ধরা হয়। এই জন্য পৃথিবীর এই গতিকে আমরা দৈনিক গতি বলতে পারি। এরপরে আমরা ৩ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে ১৫০০ অর্থাৎ ১৪ খ্রিস্টাব্দে কোপার্নিকাস প্রমাণ করেছেন যে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সেটা কে প্রমাণ করে দিয়েছেন? তিনি নিকাশ, ঠিক আছে, একজন ব্যক্তি, তিনি নিজে পরীক্ষা করে দেখছেন যে সূর্যটা স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এখন কিন্তু আমরা অবশেষে লাস্ট যে ৪ নম্বর প্রশ্নটা রয়েছে, আমরা এর প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি আমি, বাস বা রেলগাড়িতে ভ্রমণ করার সময় বাইরের দিকে তাকালে কি মনে হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা প্রত্যেকটি দেখতে পাই যে বাস বা রেলগাড়ি ভ্রমণ করার সময় বাইরের দিকে তাকালে মনে হয় যেন গাছপালা, গাড়ি, গাছপালা, ঘরবাড়ি ইত্যাদি পিছন দিকে দৌড়াচ্ছে। অনুরূপ হিসাবে আমরা দেখতে পাই না, আমরা রেল বাস গাড়ি কেন, আমরা যদি একটা অটোর ভিতরে বা একটা যদি টুকটুকি যদি আমরা উঠি, তাহলে আমরা যখন উঠবো তখন একটা জায়গার মধ্যে দেখা যাবে যে আমরা স্থির অবস্থায় রয়েছে, কিন্তু এই গাছপালা যেগুলো রয়েছে, ঘর বাড়ি রয়েছে, যে মানুষগুলো রয়েছে, প্রত্যেকটি অবস্থা বুঝতে পারি যে আমরা দৌড়াচ্ছি। সমাধান করতে পেরেছি। তাই তোমরা এই ভিডিও দেখে কেমন উপকারে আসলো? তোমরা যদি একটু উপকারে আসে মনে হয়, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দিতে পারো। ধন্যবাদ।